বাঘের দেখা পেলেন? কাঁথা সরে মুখ থেকে দেখছি না বাঘের নিচে আমি, বাঘ দাঁড়িয়ে আছি, তখনই বাঘকে ধরে ফেলেছি মাজা করি। দেখলাম বাঘে আমার কথাই কি করেছে ম্যাম। পঞ্চমুখানি এখন, আর এই দুলছে কেমন বোটটাই দেখুন এবার। আমোদ করে আমুদি মাছ, ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি, আচ্ছা ইলিশ ভাপা রয়েছে, মাটন বিরিয়ানি। পরপর বোটগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে চিত্রা হরিণ। ওয়েলকাম দুবাকি ক্যাম্প। কুমির কুমির জলে নেমে যাবে এখন, এই নেমে যাচ্ছে রে। আরে কি অনুভূতি হচ্ছে এখন, প্রচুর এসছে। এটা হচ্ছে সুন্দরী গাছ। এই জলাভূমি, ম্যানগ্রোভ অরণ্য, এত প্রাণী, এর বৈচিত্র্য অনেক বেশি। তো এই সুন্দরবন ভ্রমণ কিভাবে করবেন, পারমিট কোথা থেকে নিতে হবে, কোন এজেন্সির সঙ্গে গেলে মোটামুটি ভালো হবে, খরচ কম হবে, এবং কিভাবে পুরো প্যাকেজটা করবেন, সেই সমস্ত বিষয় নিয়েই তৈরি হচ্ছে আজকে আমার এই ভিডিও। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। সুন্দরবন যেতে হলে আপনাকে শিয়ালদা থেকে যেতে হবে প্রথমে ক্যানিং। শিয়ালদা আমি দক্ষিণ শাখায় যাব, এখান থেকে ক্যানিং লোকাল ধরে চলে যাব ক্যানিংয়ে। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল অনেকগুলো রয়েছে, আমি ধরবো 7:42-এর, এরপরে 8:05-এ রয়েছে, 8:28-এ রয়েছে, পরপর ট্রেন রয়েছে। ক্যানিং লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। ক্যানিং যাওয়ার জন্য খুব একটা ভিড় হয় না, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে এখনও শিয়ালদা লেখা রয়েছে, এটাই যাবে হচ্ছে ক্যানিং। আমাদের উঠতে হবে পেছন দিকে, কিন্তু পেছনে প্রচণ্ড ভিড়, আমরা সামনের দিকে এগোচ্ছি। এত ভিড় তো হওয়ার কথা না। সুন্দরবনের সিজন বলতে মানে শুক্র শনি রবি এই 3টে দিন, যার জন্যই আমার মনে হয় এই ভিড়টা। ট্রেন ছাড়লো একেবারে সঠিক সময়ে, এই ট্রেনটা ক্যানিং পৌঁছাবে সকাল ওই 9টা। ইলশুগুড়ি বৃষ্টিতেই কিন্তু ইলিশ বেশি পাওয়া যায়। সুন্দরবন যেতে হলে ক্যানিং আসতেই হবে। ক্যানিং যাওয়া সবচেয়ে সহজ এবং কম খরচ হবে শিয়ালদা থেকে ট্রেনে গেলে। শিয়ালদা থেকে সকালের দিকে বেশ কিছু ট্রেন রয়েছে, এর মধ্যে যে কোনো একটা ধরতে পারেন। ভাড়া পড়ে 15 টাকা, সময় লাগে ঘন্টাখানেক। তবে কলকাতা থেকে বাই রোডেও ক্যানিং যেতে পারেন। এই চলে এলো ক্যানিং। ক্যানিং পেছন দিকে সমস্ত অটো এবং টোটোগুলো দাঁড়িয়ে আছে। সুন্দরবনে যারা যাবে সোনাখালী ঘাট বা অন্যান্য জায়গায়, তাদের সম্ভবত এখান থেকেই ধরতে হবে। নেমে পড়লাম ট্রেন থেকে ক্যানিংয়ে। ক্যানিং স্টেশনের বাইরে যত লোক দেখা যাচ্ছে প্রত্যেকেই সুন্দরবন যাবে, তবে প্রত্যেকে কোনো না কোনো এজেন্সি বুক করে এসেছে। এইখানে যারা বিভিন্ন এজেন্সির লোকজনগুলো, যে ট্রাভেলসের লোক সব দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবন যাওয়ার জন্য আমি বুক করেছি অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দেখা যাক ওরা কেমন ঘোরায়। শুনেছি তো এরা ভালো ঘোরায়, এবার দেখা যাক কেমন কি হয়। কি হলো? আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি তোমাদের? আমাদের তো দমদমগঞ্জে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। আর বাইরে আমি দেখছি এখানে চায়ের দোকান টোকান সব রয়েছে। চা পান করে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের নিয়ে গেল ওদের বুকিং করা অটোর কাছে। রওনা হলাম সোনাখালী ঘাটের দিকে। তখনও অনেকে স্টেশনের বাইরে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে। এই যে অটো ক্যানিং স্টেশন থেকে একেবারে সোনাখালী ঘাট পর্যন্ত নিয়ে যাবে, এইটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই। এবার আমরা ক্যানিং ব্রিজে উঠছি, আর এই ক্যানিং ব্রিজটা রয়েছে মাতলা নদীর উপরে। এই হচ্ছে মাতলা নদী। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। ওই যেতে আধা ঘন্টা থেকে মানে 40 মিনিট মতো লাগবে। এই আমরা সোনাখালী ঘাটের দিকে যাচ্ছি, আর নেমে এখন কিছুটা যাচ্ছি ঘাটের দিকে। যত মানুষ দেখছেন পেছনে, সবই ইলিশ উৎসবে সুন্দরবনের পথে। ভিড়টা একবার দেখুন, এই সিজনেই এই ভিড়টা হয়। ভিড় ঠেলে এগিয়ে চলেছি আমাদের বুকিং করা বোটের দিকে। ডান দিকের নদীটির নাম হোগল নদী, আর এই নদীর পার বরাবর দাঁড়িয়ে থাকে প্রচুর বোট, এবং এগুলো বিভিন্ন এজেন্সির। আপনি যেখানে বুকিং করে এসেছেন তাদের লোক থাকবে আপনার সাথে, এবং তারা থাকবে সেই ক্যানিং স্টেশন থেকেই, আর ওরাই দেখিয়ে দেবে যে আপনাকে কোন বোটে উঠতে হবে।
প্রত্যেকটাই রয়েছে ভারতের পতাকা, এইটাই ভালো লাগছে। আর এবারও আমার সঙ্গে রয়েছে বর্দা। বর্দা আর কি প্রকৃতি ভালোবাসে, আর সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যার নাম রয়েছে 1987 সালেই নাম তুলে দিয়েছে ইউনেস্কো। সবার মতো আমিও উঠে পড়লাম আমার নির্দিষ্ট বোটে। একদমই দাঁড়িয়ে রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই, উপর দিয়ে আগে উঠে যাই। ওয়েলকাম টু সুন্দরবন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বোটে ওঠার সঙ্গে সঙ্গে একটা ম্যাঙ্গো জুস, এটাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম দেয়। এই হচ্ছে বোট, এবার চলুন বোটের ভেতরে যাই। এই আমাদের সব গেস্ট, আর এসেই আমি দেখছি এখানে সাজানো হচ্ছে সকালে খাবার, লুচি, আলুর দম, সঙ্গে একটা মিষ্টি। এই দাদা রয়েছে। হ্যাঁ, বিগ ফ্যান। তো বোটে তো উঠে পড়েছি, এইভাবে খুঁজে আপনারা বোটে উঠে যাবেন। ওঠার পরে প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে, তারপর ব্রেকফাস্ট। আর আমরা এখন এই বোট যেখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হোগল নদী। এই পেয়েই সব শুরু করেছে ব্রেকফাস্ট। এবার এর নিচে আমরা ঢুকছি। এই বোটের ভেতরে ঢুকলাম, দেখুন মানে এটা নিচে সব উপরে বসে আছে, এইখানে এইরকম বেড করা রয়েছে। এইখানে ব্যাগ ট্যাগ অনেকে রেখেছে শুয়ে বসে বিশ্রাম নেওয়ার জন্য, এইরকম বেড করা রয়েছে। তো এখানেও ব্যাগটা আমিও রেখে যাই। নিচে জায়গাটা, এখানে যদি আপনার ক্লান্ত লাগে বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এখানে এসে শুয়ে বসে কাটাতে পারবেন। কি মনে হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক আছে? একদম একদম ঠিক আছে, হ্যাঁ একদম। সব খাওয়া দাওয়া চলছে। কেমন হলো প্রথম অভিজ্ঞতা? খুব সুন্দর রান্না হয়েছে, রান্না হয়েছে? খুব সুন্দর। কেমন হয়েছে? ভালো ভালো, খুব সুন্দর। হ্যালো, এই চলে এলো ব্রেকফাস্ট। অনেকগুলো লুচি দিয়েছে, সঙ্গে আলুর দম আর মিষ্টি। তো ঠিক আছে, পরিষেবা। হোগল নদীতে ছেড়ে দিল এই বোটটা। এই ছাড়লো আমাদের বোট। এখন 11:15 বাজে। এই একটা বোট রওনা হয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে, সঙ্গে আমাদেরটা। এখান থেকে আমরা প্রথমে যাব গোসাবা। আর এই সুন্দরবনের যতগুলো প্যাকেজ সবই 2 রাত 3 দিনের হয়। এই সামনে উপরে রয়েছে, এটা হচ্ছে হোগল ব্রিজ, আর নিচে হোগল নদী। হোগল ব্রিজ পার হচ্ছি। সুন্দরবনে রয়েছে প্রচুর নদী, এবং সমস্ত নদী এই জোয়ারের জলে পুষ্ট নদী, তাই এই নদীর জল নোনতা হয়। এই যে বাড়িগুলো মানে একেবারে নদীর পাড়ে, দেখুন যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যাবে। আর এই ট্যুরে অবশ্যই আধার কার্ডের জেরক্স আনবেন 2 কপি। একটাই ট্যুর এজেন্সির লাগে, ওরা আর কি পারমিট করানোর জন্য, আর একটা যেখানে পারমিট করে সেখানে জমা নেয়। পাশাপাশি দুটো বোট একসঙ্গে। আমরা যে ঘাটে নামবো মোটামুটি সেই ঘাটে আর যেন রিটার্ন না আসে, আমাকে ফলো করবে। আর নদীতে কেউ কিছু ফেলবেন না, কিছু এক চিল তো কোনো কাগজ টুকরোও ফেলবেন না, যদি ধরে প্রচুর টাকা ফাইন নেবে। আর এই যে প্লাস্টিকের বোতলগুলো, এই বোতলগুলো আজকের ব্যবহার করছে করুন, কাল থেকে কোনো ব্যবহার হবে না ওই বোতল, পুরো ব্যান্ড আছে, ধরতে পারলে 10,000 টাকা 5,000 টাকা ফাইন নেবে। আর আমাদের বলা হচ্ছে যে ঘাটে আমাদের নামবো সেই ঘাট দিয়ে আমরা উঠবো না, অন্য ঘাট দিয়ে উঠতে হবে। তার জন্য গাইডও থাকবে, ওনাদেরকে ফলো করতে হবে। আপনি যে বোটেই থাকবেন না কেন, সেই বোটের কারুর ফোন নাম্বার রাখবেন, গাইডের নাম্বার রাখবেন, এবং বোটের নাম্বার অবশ্যই মনে রাখবেন, কারণ একসঙ্গে অনেকগুলো এক জায়গায় চলে আসে। আমুদি মাছ, বাহ বাহ, দাও। ব্রেকফাস্ট করার পরে এই গোসাবা যাওয়ার পথে কিছুটা এগোনোর পরেই আবার এটা আমোদ করে আমুদি মাছ। কি টেস্ট ভাই। তো সবই বললাম, বাকি রয়ে গেল খরচ কত। সুন্দরবন 2 রাত 3 দিনের প্যাকেজ 2700 টাকা একজনের। নন এসি রুমে 4 জন একসঙ্গে থাকলে, আর এসি হলে 3000 টাকা, এবং 2 জন নন এসি রুমে থাকলে 3000 টাকা পড়বে, আর ওটাই এসি হলে 3500 টাকা পড়বে। তবে সেপ্টেম্বর 2026-এ জঙ্গল পারমিশনের নিয়ম চালু হলে আরও 300 টাকা প্রতিজনের যোগ হতে পারে। যদি নিয়ম লাগু না হয় তবে আগের রেটই থাকবে। আর এই ভাই হচ্ছে আমাদের ড্রাইভার। এই যে তুমি কতদিন ধরে চালাচ্ছ? আমি 14 বছর। সুন্দরবন অনেক বড়, অনেকটা এরিয়া, তার মধ্যে 60 ভাগ রয়েছে বাংলাদেশে আর 40 ভাগ রয়েছে ভারতের মধ্যে। আসলে সুন্দরবনের যে ফ্লোরা এবং ফনা, এখানে মানে জীবজগৎ, জীব বৈচিত্র্য অনেক বেশি। তো যাই হোক, দেখুন আমার দুপাশে দুটো বোট যাচ্ছে। ও আরে কি অনুভূতি হচ্ছে এখন, কেমন লাগছে? এইখানে এরা কিন্তু মাছ ধরবে।
এই ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এই জলে, দিয়ে এরা মাছ ধরে। এদের জীবনটাই এরকম, আর জীবিকা হচ্ছে এই মৎস্য শিকার। এখন একটু বিশ্রাম নিতে চলে এলাম এই নিচে। নিচে বসলে না জল একেবারে কাছাকাছি থাকে। দাদা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু বোটটা একটু আস্তে চলছে। তো মোটামুটি একটার পর একটা চলছে। এখন আমরা গোসাবাই যাচ্ছি, আর এই যে হোগল নদী, এই নদীটা সোজা গোসাবাই গিয়ে মিলিত হবে বিদ্যাধরী নদীর সঙ্গে। এখন আমরা যেখানে আছি এই হোগল নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা এই দিক দিয়ে চলে গেল আর একটা বাঁ দিকে, আর মাঝখানে এই যে অংশটা এটা একটা চড়া পড়ে গেছে, পুরোটাই হচ্ছে জলাভূমি। এত ছোট বড় নদী রয়েছে, প্রচুর খাড়ি রয়েছে। ভারতের সবথেকে বড় বায়োস্ফিয়ার হচ্ছে এই সুন্দরবন। দূরে একটা দ্বীপ জেগে আছে আবার এই নদীর উপর। এই দ্বীপটা খুবই ছোট। ডান দিকে এখন কিন্তু একেবারে গভীর ম্যানগ্রোভ অরণ্য। এই যে আমার পাশে আর একটা বোট, এই দুটো বোট একসঙ্গে হয়েছে, সবই সুন্দরবন যাচ্ছে। কি ভালো অভিজ্ঞতা তো? ভালো। মোটামুটি হোগল নদীতে জার্নি আমাদের শেষ। এরপরে আমি সামনে দেখতে পাচ্ছি বিদ্যাধরী নদী। সামনে হচ্ছে বিদ্যাধরী নদী, আর একেবারে সামনে যে ল্যান্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে গোসাবা। এখানেই রয়েছে বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো, যেখানে আমরা এখন যাব। আর আমার ডান দিকে এটা হচ্ছে গদখালি। আমরা চলে এলাম গোসাবা ঘাট। জনশ্রুতি অনুযায়ী গোসাবা, যেখানে গো মানে গরু, সা মানে সাপ এবং বা মানে বাঘ, আর এর থেকেই গোসাবা নামকরণ হয়েছে। নেমে এবার সোজা যাব বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো দেখতে। আর এখানে নামার পরে এরকম টোটো রয়েছে, মানে টোটো করে আপনারা ঘুরতে পারেন আর কি। ওয়েলকাম টু গোসাবা। জল একেবারে ভেতরে ঢুকে যায়, আর এইভাবে ঘাটটা করা থাকে। দীঘার ব্লগটা দেখেছিলাম। শিলচরে? আরে শিলচরে আমি যাব তো। এই হচ্ছে বাইরেটা। এই ঘাট দিয়ে পার হয়ে আমরা পেলাম বেকন বাংলো। এখানে আবার প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। আমরা আজকে নবমীতে বেরিয়েছি দুর্গাপুজোয়। এটা হচ্ছে সুন্দরবনে বেকন বাংলোয় ঢুকছি। ও, দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, ঠিক আছে চলো। ও ঢুকলাম, এত ভিড়ের মধ্যে ঢুকেও এটা বেশ ভালো লাগছে। সামনে কবিগুরুর মূর্তি রয়েছে। ভিডিও দেখে আমরা দেওঘর ঘুরে এসেছি মা আমি। দেওঘর? বাহ 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 বাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে আমি এই করতে করতে হয়ে গেল। দেখা হবে না কেন, পৃথিবী তো গোল, ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখা হবে। এই হচ্ছে বাংলো, বেকন বাংলো। এই এখানে বসে আছেন দুজন। হ্যামিল্টন সাহেব যখন এখানে ছিলেন তখন কবিগুরুকে এখানে নিমন্ত্রণ করেছিলেন। তিনি এসে এই জায়গায় এই গোসাবায় ভালো লেগেছিল, 2-3 দিন ছিলেন। আর এই পেছনে যে বাংলোটা দেখছেন বেকন বাংলো, এখানে তিনি ছিলেন। প্রচণ্ড ভিড় এখন বাংলোয়। এই হচ্ছে ভেতরটা কাঠের তৈরি ছিল। কবিগুরু যেখানেই থাকেন তার পার্শ্ববর্তী অঞ্চল এরকম শান্ত গাছপালায় ঘেরা থাকে, এটাই বৈশিষ্ট্য। 1903 সালে হ্যামিল্টন এরকম দুটো বাংলো এদিকে বানিয়েছিলেন, এই বেকন বাংলো আর তার নিজের বাংলো। আসলে এগুলো সব একসময় গেস্ট হাউস ছিল। ওনারা যখন ব্রিটিশরা এখানে আসতেন, ওনারা এসে এখানেই রেস্ট নিতেন। ভিড় মানে দুর্গাপুজোর নবমীতেও এত ভিড় হয় না। বেকন বাংলো দেখে এখন রওনা হয়েছি হ্যামিল্টন বাংলোর দিকে। এই আমরা পৌঁছালাম সামনে। এটাই হচ্ছে হ্যামিল্টন বাংলো, এখনও টিকে আছে, কাঠের তৈরি কিন্তু পুরোটাই। ব্রিটিশ শাসন আমলে 1903 সালে তৈরি করা হয়েছিল এই বাংলোটি। যেমন রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করেছিলেন, উনি ছিলেন বেকন বাংলোয়, তেমনি এখানে হ্যামিল্টন থাকতেন। হ্যামিল্টন সাহেব কিন্তু বেশ ভালো ছিলেন, মানে এই সুন্দরবনের উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। এখানে তিনি চাল কল স্থাপন করেছেন। সুন্দরবন এই গোসাবা অঞ্চলের মানুষদের সেবায় তিনি নিয়োজিত ছিলেন। তো তার অনেক অবদান আছে, মানে সব ব্রিটিশই যে খারাপ এটা বলা যায় না। আসাম থেকে এসেছি, আপনার ব্লগ রেগুলার ফলো করি। আসাম? আসাম, গুয়াহাটি। আচ্ছা, আপনি অরুণাচল গিয়েছেন যখন, সব ব্লগগুলো দেখেছি আমি। ও ঠিক আছে, ঠিক আছে। এই যে এইগুলো সব কাঠের তৈরি ছিল এবং এই পুরো বাংলোটাই হচ্ছে কাঠের তৈরি। তো ব্রিটিশ আমলে যা যা কিছু হয়েছিল সেইগুলো তৈরি করা ছিল বেশ শক্তপোক্ত,
কি খবর? আসাম থেকে এসেছি। আসাম? হ্যাঁ, এই আসামের লোকের সঙ্গেই তো দেখা যাচ্ছে। নেই। ঠিক আছে, ঘুরেছেন? হ্যাঁ ঘুরছি, দেখছি, সব সুন্দর লাগছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যামিল্টন নেই, কিন্তু কাকা আছে, এবং কাকা এখন নিজের পুকুর মনে করে এই বাংলোর সামনে এই পুকুরে স্নান করছেন। যে ঘাট দিয়ে গিয়েছিলাম সেই ঘাটেই আবার ফিরে এলাম, কারণ এত ভিড়, যেখানে সেখানে বোট পার্ক করা যাচ্ছে না। দেখি একটু। তো আমরা আবার রওনা হয়ে পড়েছি। এবার আমরা সোজা যাব পাখিরালয়। ওই পাখিরালয়ে আজকে আমাদের রাত্রিবাস। এখন 1:30 বাজে, 1:30। আর পাখিরালয় যেতে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই হচ্ছে বিদ্যাধরী নদী, আর এই দেখুন এই একটা দ্বীপ মতো আছে, বিদ্যাধরী ওই দিকে চলে গেল, আর আমরা এই খাড়ির মধ্যে এই ছোট নদী দিয়ে এখন চলছি পাখিরালয়। এই যে এদিকে এই যে নদী বাঁধ দেখা যাচ্ছে, মানে এই যে জলের যে লেভেলটা এই নদীর, তার থেকে কিন্তু ওই গ্রাম অনেক নিচুতে, তাই এই বাঁধ ভেঙে গেলে পুরো গ্রাম তলিয়ে যায়। এইটার জন্যই হর্নটা দিয়েছিল, এটা আবার পাশ কাটিয়ে ওর বেরিয়ে যাবে। এই আর এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি খাওয়া দাওয়া ঠিক আছে? ভালো না? কি কি দেওয়া হয়েছে আজকে দুপুরের মেনুতে দেখাই। সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আচ্ছা ইলিশ ভাপা রয়েছে, বেশ বড় সাইজ আছে। আর এটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। এখানে চিংড়ির মালাইকারি আছে, চাটনি, পাঁপড়। না রান্না ঠিক আছে, ভালোই আছে। ঠিক আছে, হ্যাঁ একেবারে নতুন বছরের টাটকা ইলিশ। ইলিশটা কিন্তু কাঁচা ইলিশ এবং টাটকা ইলিশ। আমরা যে 3 দিন থাকবো, 3 দিনই ইলিশের নানানগুলো আইটেম থাকবে। আর এই হচ্ছে চিংড়ির মালাইকারি। এদের রান্নাটাও যেমন ভালো, তেমনি প্রত্যেকটা মাছ কিন্তু টাটকা মাছ, আর আইটেম প্রত্যেকটা ভালো হয়েছে প্রথম দিন অন্তত। খেতে খেতে আমরা একেবারে জঙ্গলের পাড়ে চলে এসেছি, ম্যানগ্রোভ অরণ্যে। কেমন হয়েছে রান্না বান্না বলুন? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সুন্দর? কেমন হয়েছে? খুব সুন্দর। এরকম টাটকা মাছ থাকলে খাওয়াটা ভালো হয়। এই চলেছে, আমরা এবার অনেক বড় একটা নদীতে এসে পড়লাম, এটা হচ্ছে দত্তা নদী। আর এখন শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চলছে সুন্দরবন। আমরা পাখিরালয় এখনও পৌঁছাতে পারিনি, একেবারে ম্যানগ্রোভের মধ্যে চলে এসেছি। এখানে পুরো নেট দেওয়া রয়েছে, এরকমভাবে খাড়ি ঢুকে গেছে ভেতরে। এই বোটের ভেতরে নিয়ে এলো পেয়ারা, মানে খাওয়ার পরে এখন ফল দিচ্ছে। দাও, বাহ, বেশ বড় সাইজের একটা পেয়ারা দিয়েছে। মানে খাবার পেয়ে পেয়েই পাগল হয়ে যাচ্ছি, একটার পর একটা খাবার। কত খাবো বলুন দেখি? দারুণ রান্না হয়েছে। পাখিরালয়ের পাশ দিয়েই আমরা যাচ্ছি, এই যে এখানে দুজন বসে আছে। এই আমরা আমাদের আজকের গন্তব্যে চলেই এসেছি। এই ঘাটে দাঁড়াবে, এটাই হচ্ছে পাখিরালয়। এই ধীরে ধীরে হাত ধরেই নামিয়ে দিচ্ছে দাদা, কোনো চিন্তা নেই। এই সব বোট থেকে আমাদের নামছে দত্তা নদী, এই আমাদের বোট। এই চলে এলাম পাখিরালয়। আর এইখানে দেখছি প্রচুর ডাব বিক্রি হচ্ছে। এ ভাইরা এই যে এখানে ভ্যান ট্যান নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে আবার একটু ভ্যানে করে যাচ্ছি আমাদের হোটেলে। অনেকেই হেঁটে যাচ্ছে, মানে অভিজ্ঞতা আর কি, সেই অভিজ্ঞতা হচ্ছে। এক এক জায়গায় এক এক রকম, পুরো অঞ্চলটাই জলাভূমি, নানান জায়গায় পুকুর রয়েছে, খাল বিল নদী নালায় ভর্তি। এই আমরা ঢুকছি, আমাদের জন্য এইটা অ্যালট করা হয়েছে ইউনিক কটেজ। এইটা কিন্তু একেবারে গাছপালায় ঘেরা। চলুন রুমটা দেখিয়ে দিই। হোটেলটা বেশ ভালো, করিডরটা তো খুবই সুন্দর, আমি দেখছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দেওয়া রয়েছে। হ্যাঁ, ও কোথা থেকে এসছেন আপনারা? নিউটাউন। এই আমি রুমে ঢুকছি। বাহ, রুমে ঢুকতেই ভালো লাগলো, কারণ সুন্দরবনের এইরকম অঞ্চলে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফ্লোরটা দেখেই ভালো লাগলো। আর তারপর এই হচ্ছে বেড, এই বেডে 2-3 জন থাকা যায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে। এবারের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, সমস্ত কিছুই রয়েছে এরকম অঞ্চলেও। পাখিরালয়ে এটাই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর রুম। এই দৃশ্য, এই দেখুন একেবারে গাছপালা ঘেরা, খুব সুন্দর জায়গা। এসি কটেজে রেখেছে, এখানে এসি নন এসি দুভাবেই আপনারা থাকতে পারেন। এখন এসে একটু রেস্ট নেব, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে তারপর দেখা যাক কী কী ব্যবস্থা ওরা করে। এখন 6টার একটু বেশি বাজে, আর এখন শুরু হবে এখানকার বিখ্যাত ঝুমুর নাচ। শুরু হয়ে গেছে স্থানীয় ঝুমুর নাচ। আর এই যে সবাই নাচে,
ইনি কিন্তু গান গাইছেন, এই যে গান গেয়ে যান। আর এই দুই দাদা বাজাচ্ছে। আহা বর্দা, আচ্ছা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই আমাদের দেয়া হয়েছে এখন ডিমের ডেভিল, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7টা। ডিমের ডেভিল দেওয়া হয়েছে 2টো করে। কি এটা? কফি। ডিমের ডেভিলের পর কফি। পাখিরালয় বাজার। এই পাখিরালয়ে আমরা একটু রাতের দিকে বেরিয়েছি। এইখানে এরকম দোকানপাট রয়েছে, মানুষ কেনাকাটা করছে, প্রচুর কিছু এখানে পাওয়া যায়। এখানকার এই যে হ্যান্ডিক্রাফটস কিছুটা রয়েছে, তো এখানে এরকম প্রচুর দোকানপাট আছে, এখান থেকে কিছু কেনাকাটা আপনারা করতে পারেন। তো এখন রাত বাজে হচ্ছে 9:30 বাজে, আর এখন রাতের খাবার দেওয়া হচ্ছে। কেমন খেলেন? ভালো ভালো, খুব ভালো। খুবই ভালো করেছে। সেই আমাদের রাতের মেনু মাটন বিরিয়ানি, সঙ্গে আবার ডিম কারি রয়েছে, তাও ডবল ডিমের কারি। একেবারে গরম গরম সার্ভ করা হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো অভিযোগ নেই। চলো, এখন রাত হয়েছে, খেয়ে দে ঘুম দিতে হবে। কাল সকালে আমাদের যেতে হবে এখান থেকে 6:30 নাগাদ। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাখিরালয়। এই ছিল আমার হোটেল, খুবই সুন্দর, প্রকৃতির মধ্যে একদম। আর এবার আমরা এখান থেকে রওনা হয়েছি, একটুখানি হেঁটে যাব, কারণ পাশেই রয়েছে নদী, নদীতে লঞ্চ রয়েছে। এই সকালে এখানে মধু, এই হচ্ছে একদম জ্যান্ত কাঁকড়া। পাখিরালয় ফেরিঘাট, আর আমাদের দুপাশে ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, এই সমস্ত গাছগুলোই বেশি। এই হচ্ছে ফেরিঘাট, আর এখানে প্রচুর এরকম লঞ্চ দাঁড়িয়ে আছে। আর আপনার বোট নিশ্চয়ই মনে থাকবে, সেই বোটে উঠে পড়বেন। এই বোটগুলো সব সকালে এখন জার্নি শুরু হবে, সব উঠছে বোটে আমাদের। ফেরিঘাট আমরা ছেড়ে বেরিয়ে এলাম, পাখিরালয় ফেরিঘাট। আমরা এখান থেকে প্রথমেই যাব সজনেখালি। সজনেখালি থেকে মূলত পারমিটটা বের করে যারা অফলাইনে করে, অনলাইনে আপনি আগে থেকেই করে নিতে পারবেন। এই সবাই উঠে পড়েছে, এখন আমাদের বোট জার্নি শুরু হবে। আর এ আবার জল তোলে কেন কি জানি, কি হবে রে? এইখানে ধুয়ে দিচ্ছে। এই বোটে উঠেই চা বিস্কুট দেওয়া শুরু হয়েছে। আজকে আমরা প্রথমেই দেখে নেব সজনেখালি, তারপর সুধন্যখালি। এই একটা বোট যাচ্ছে, পাশাপাশি আমাদের বোটটাও চলছে। আমরা নেমে গেলাম সজনেখালি, আর এই সজনেখালি থেকেই কিন্তু পারমিটটা নিতে হয়, এবং এখানে যে ফরেস্ট রেঞ্জ অফিসার আছে তার কাছে প্রথমে যেতে হবে, এই যে কাগজপত্র নিয়ে সেগুলো দেখিয়ে পারমিট করে তারপরে গভীর জঙ্গলে আমাদের ঢুকতে হবে। আর আমার পাশে এই যে ভাইগুলো রয়েছে, এরা কিন্তু সব এদের পার্সোনাল একটা বোট রয়েছে। সোজা এটা হচ্ছে পাখিরালয়, আর তার পাশে এইটা হচ্ছে দয়াপুর, তার পাশে এইটা হচ্ছে সজনেখালি। ওয়েলকাম টু সজনেখালি। সজনেখালি ঢুকতেই বাঘ স্বাগত করছে আমাদের। এখান থেকে পারমিশন নেওয়া হচ্ছে, আর প্রত্যেকটা বোটে এখান থেকে কিন্তু একটা করে গাইড যাবে, মানে এটা মাস্ট যাবেই। সব বোট মালিকরা যারা চালাবে সব চলে এসছে, এসে যে এখানে পারমিট নিচ্ছে সব। আর আমরা আজকে যে গভীর জঙ্গলে প্রবেশ করব, গভীর জঙ্গলে কিন্তু কোনো রকম প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। সংরক্ষিত অবস্থায় এই বড় একটা দুটো কচ্ছপ রয়েছে, এইভাবে ঘেরা রয়েছে। হ্যাঁ দেখো, এই যে গাছগুলো, এইটা হচ্ছে গোলপাতা গাছ, এগুলো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ে। এই যে এগুলো সব গোলপাতা। এইখানে রয়েছে একটা ওয়াচটাওয়ার, ওইখানে একটা পুকুর করা রয়েছে দেখছি গোল করে। এসব জায়গায় মিষ্টি জল রাখা হয়, আর বন্যপ্রাণী এসে বন্যপ্রাণী এই মিষ্টি জল খেতে আসে, যার জন্য ওয়াচ টাওয়ার থেকে এইগুলো দেখা যায় বন্যপ্রাণী। তো এখন জোয়ার, চারিদিকে জলে ভরে গেছে, ওই দিকে নদী দেখা যাচ্ছে এখান থেকে।
অনেকগুলো পুকুর, এই পুকুরগুলো সবই হচ্ছে মিষ্টি জল রয়েছে। এগুলো ফরেস্টেরই সব। তবে এই সমস্ত জায়গা থেকে বন্যপ্রাণী তো অনেক দেখা যায়, মূলত বাঘ দেখা যেতে পারে, তারপরে চিত্রা হরিণ, বন্য শুয়োর দেখা যেতে পারে, বিভিন্ন রকম পাখি দেখা যেতে পারে, কিন্তু দুঃখের বিষয় তার একটাও দেখতে পাচ্ছি না। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে সুন্দরী গাছ। এই হচ্ছে গাছ, গাছের পাতা হচ্ছে এরকম, এই যে পরিষ্কার করা হচ্ছে, সবই এই প্রজেক্টের মধ্যে রয়েছে। কিছু একটা খাচ্ছে, ডাবের খোলাই হবে, এখান থেকে কোথা থেকে কুড়িয়ে এনে খাচ্ছে। সত্যি এই জায়গা হাঁটতে দারুণ লাগছে। সজনেখালি আমরা মোটামুটি ঘুরে দেখলাম, এমনি দেখার মতো কিছুই দেখতে পাইনি এই আর কি, কিন্তু এই জায়গাটা এসে নেমে ঘুরে বেশ ভালো লাগলো। আর এই যে কারা, এগুলো থেকে সাবধান, যে কোনো সময় ক্যামেরা নিয়ে নিতে পারে, ব্যাগ নিয়ে নিতে পারে। সব ঘুরে এসে এখানে দাঁড়িয়েছে, এখন এখান থেকে আবার আমাদের বোট ধরতে হবে। যেখানে প্রচুর এসছে, এদেরকে এইবার থাবড়া মেরেছে। এখন সবাই আমাদের উঠে পড়ছে আবার বোটে। এই যে আমার সঙ্গে গাইড দাদা রয়েছে, আর এই গাইড দাদাই আমাদের সব গাইড করে নিয়ে যাবে কোথায় কি আছে। সন্ধ্যেখালি এটা আর্টিফিশিয়াল একটা ক্যাম্পাস, বোটের মধ্যে থাকবেন, এটা হচ্ছে গাড়ি। তো আমরা রওনা হয়ে পড়েছি আজকে দোবাকির দিকে। সজনেখালি দেখে নিলাম, ওখান থেকে পারমিটও নিয়েছি, গাইড সাহেবও আমাদের সঙ্গে রয়েছে ওখান থেকে। তো উনি বললেন এই সুন্দরবনে বর্তমান ভারতের মধ্যে যেটুকু জায়গা আছে 131টা বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, যা গোটা পৃথিবী বিখ্যাত। আর এই সুন্দরবনের এই যে গাছ, এখানে 84 প্রজাতির বৃক্ষ রয়েছে, 84 প্রজাতির। আর সেই 84 প্রজাতির বৃক্ষের মধ্যে অবশ্যই প্রধান এবং প্রথম হলো সুন্দরী, যার নাম অনুসারেই সুন্দরবন নাম হয়েছে। এখানে ইনসিটু, এক্সিটু নানানভাবে সংরক্ষণ করা হয় বন্যপ্রাণীদের। আর বলতে বলতে আমাদের চলে এলো ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ছোলার ডাল, লুচি এবং ডিম। তো ব্রেকফাস্ট করে নিই এখন। রান্নাবান্না খুবই ভালো। এখন আমরা যাচ্ছি, আমাদের দুদিকেই জঙ্গল, একটা খাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, ম্যানগ্রোভের পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে দেখছি প্রচুর এই যে শ্বাসমূল রয়েছে। এখানে দুটো পাখি দেখা যাচ্ছে, একদম টঙে উঠে বসে আছে। তবে যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি, তাতে এই যে সমুদ্র জলতল আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। অলরেডি এই সুন্দরবনের বেশ কয়েকটা দ্বীপ জলের নিচে ডুবে গেছে, যেমন নিউমুড রয়েছে, লোহাচোরা, এবং ভবিষ্যতে মানে কি বলবো 200 বছর পর সুন্দরবনের ম্যাক্সিমাম জায়গা কিন্তু জলের নিচে চলে যাবে। এই হচ্ছে সুন্দরবনের আসল চিত্র বলা যায়। এরকম ডিঙি নৌকায় মাছ ধরতে পারা, সেই অভিজ্ঞতা নিলে আরও দারুণ লাগবে আপনাদের। ভাই কিছু হলো? হয়নি কিছু? তুষারদা কেমন হলো বলো? এখানে পুরো ঠেসমূলগুলো দেখা যাচ্ছে। ঠেসমূল কেয়া গাছে থাকে, এছাড়াও আরও অনেক গাছে থাকে। সুধন্যখালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি আমরা এবার, দেখা যাক কিছু দেখা পাওয়া যায় কিনা, এখনো পর্যন্ত দেখিনি। এই ঘাটটা দিয়ে আমাদের এই দ্বীপে নামতে হবে এবং ওই ঘাটটা দিয়ে আবার লঞ্চে উঠতে হবে। এই আমরা নেমে যাচ্ছি সব এক এক করে, আর এখানে এন্ট্রি করাতে হবে। গাইড সাহেব চলে গেছেন এন্ট্রি করাতে, বোট দাঁড়িয়ে আছে নিচে, সব এক এক করে উপরে উঠে আসছে। আর আমাদের দুদিকেই কিন্তু এখন ঘন জঙ্গল রয়েছে। এই যে গাছটা, এটার নাম হচ্ছে ধুন্দুল, সুধন্যখালি বিট। এই সবই কিন্তু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছে। এই হচ্ছে বনবিবি। এই যে বনবিবি, এইখানে যারা মাছ ধরতে যায় কিংবা মধু সংগ্রহ করতে কিংবা কাঠ সংগ্রহ করেন, তারা কিন্তু এই বনবেবী দেবীর পুজো করে তারপরে জঙ্গলে যান, কারণ ওদের বিশ্বাস যে দেবী তাদের রক্ষা করবেন। ডান দিকে ঢুকতে হবে। এইবার ম্যানগ্রোভ গাছ, প্রথমেই আমরা দেখছি সুন্দরী গাছ। এইখানে বিভিন্ন গাছের নাম রয়েছে, গাছ তো চিনতে পারি না আমরা ভালো। এই একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে কৃপা পশুর। এই যে এই গাছটা হচ্ছে লাল কাঁকড়া, এই ঢুকে গেল গর্তে। এই হচ্ছে গড়ান গাছ, এই যে এইটা খলসি, এই যে এই গাছটা হচ্ছে খলসি। হ্যাঁ, খলসি মধু বলছিল, এই হচ্ছে সেই খলসি গাছ। এই হচ্ছে গোলপাতা গাছ। সামনে এটাই হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার।
এই সুদর্ণখালি অস্টারের একদম উপরে আমরা। বাহ, সুদর্ণখালি থেকে না এই নানান দিকে এরকম ফাঁকা করে দেওয়া হয়েছে বন্যপ্রাণী দেখানোর জন্য। তো অনেক দূর অবধি এরকমভাবে মানে 5-7টা রো নিয়ে যাওয়া হয়েছে। আর এটা সম্ভবত একটা মিষ্টি জলের পুকুর, বন্যপ্রাণীরা এখানে আসবে জল খাবে। তো কপাল যদি আপনার ভালো থাকে তাহলে এখান থেকে অবশ্যই বাঘ দেখতে পারবেন, বন্য শুয়োর দেখতে পারবেন, চিত্রা হরিণ দেখতে পারবেন, এছাড়া বিভিন্ন রকম পাখি দেখতে পারবেন। কপাল খারাপ হলে আমাদের মতো এ তো মনে হচ্ছে অভাগা, যেখানে যায় সেখানেই সব শুকিয়ে যায়, কিছুই তো দেখতে পাচ্ছি না আমরা এখান থেকে। আর এটা অনেকটা না সিজনের উপর নির্ভর করে, শীতকালে এলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তবে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে ভেতরে কিন্তু। এই আমরা অন্য ঘাটে এলাম, এইখান থেকে এবার আমাদের বোটে আবার উঠতে হবে। এ ধরেছে একটা কাঁকড়া, লাল কাঁকড়া, ও সবুজ, এইটুকু কাঁকড়া এই ধরে হাতে রেখে দিয়েছে, কি মেরে। বোট আমাদের ছেড়ে দিল সুদর্ণখালি। কি আনন্দ করছেন নাকি? ভালো লাগছে? বাহ বাহ বাহ। ব্রেকফাস্টের পরে আমাদের আজকে দেওয়া হবে লোটে মাছ, লোটে ফ্রাই। বেশ সুন্দর করেছে। আমরা সুন্দরবনের একেবারে গহীন জঙ্গলের ভেতর দিয়েই এগোচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাড়ি, ছোট ছোট খাড়ি ভেতরে ঢুকেছে, এই একটা। আর এইখানে আমরা এই ঠেসমূলগুলো সব থেকে ভালো দেখছি। জলাভূমির মাটি, এই মাটিতে এই গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার জন্যই এই রকম ঠেসমূল বেরিয়েছে। এই আমাদের এভাবেই সময় কাটছে। আমরা এই সামনে বসে জঙ্গলের দৃশ্য উপভোগ করছি, নানান রকম গাছ দেখছি। তবে চেষ্টা করছি কুমির কিংবা বাঘ দেখার। তো ভাগ্য হয়তো খারাপ, এখনও দেখা মেলেনি, আর মিলবে কিনা তাও বলতে পারছি না। এই আমরা এখন পীরখালির মধ্যে দিয়ে যাচ্ছি, পীরখালি জঙ্গল। আর এই যে খাল, এটা হচ্ছে সুদর্ণখালি খাল। আমরা সুদর্ণখালি খাল থেকে এখন বনবিবি ভরানির দিকে যাচ্ছি। এটা বড় বনবিবি ভরানি খাল। এই যে এটা হচ্ছে বনবিবি ভরানি। আর এই অঞ্চলেই বাঘ দেখার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। বাঘ, কুমির, বেজি, ভোদর এইগুলোই দেখা মিলবে এখানে। দেখা যাক কি হয়। খাড়িগুলো একবার দেখুন, এটা তবে জার্নিটা কিন্তু অবশ্যই রোমাঞ্চকর। এই গাছটার শ্বাসমূলগুলো কিভাবে বেরিয়ে এসছে দেখুন, দারুণ লাগছে। এটা ফাঁকা জায়গায় একটা গাছ। এই এখানে রয়েছে চিত্রা হরিণ, এই হচ্ছে চিত্রা হরিণ। আস্তে আস্তে আগেই বলেছি আমাদের ঘোরাচ্ছে অমিত দা তথা অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। খরচ পড়ছে 2700 টাকা 4 শেয়ারিংয়ে, ক্যানিং টু ক্যানিং প্যাকেজে। এখনো পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো। এই সামনে যেটা রয়েছে এইটা হচ্ছে পঞ্চমুখানি দ্বীপ, এইটা। আর আমরা এখন যে খালের উপর দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে সুন্দর খাল। এই সুন্দর খালের ভেতর দিয়ে আমরা এখন চলেছি পঞ্চমুখানির দিকে। সেই পঞ্চমুখানি ছাড়িয়ে গিয়ে আমরা দোবাকি যাব। আর একটা যাচ্ছে আমাদের পাশ দিয়ে, এটা তো অনেকটা বেঁকে আছে। এদিকে আর একটা খাল এই দিকে চলে গেল। আবার চা দিচ্ছে আমাদের। তো এই গভীর জঙ্গলে এসেও আমরা দেখছি এখানে এই যে গোলপাতা গাছ পেলাম। সুদর্ণখালি দেখার পর মানে 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, এখনো অনেক দেরি। এই একটা কুমির, এই যে কুমির, কুমির জলে নেমে যাবে এখন। এই নেমে যাচ্ছে রে, এই নেমে গেল জলে কুমির, কুমির। এবার আমাদের মধ্যে একটা থ্রিলিং অভিজ্ঞতা কাজ করছে। ঢেউয়ে মোটামুটি বোট দুলছে, উপর নিচ হচ্ছে। সামনে পঞ্চমুখানি, অনেকগুলো নদীর মুখ দেখা যাচ্ছে। এদিকে একটা, ওদিকে একটা, এপাশে একটা, এপাশে একটা। এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে 5টা নদী। আর এই দুলছে কেমন বোট তাই দেখুন এবার। হ্যাঁ, দোবাকির আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। পঞ্চমুখানি ছাড়ালেই দোবাকি। আর এই বর্ষায়
সব থেকে ভয়ানক রূপ হয়। এই বোটটা মনে হচ্ছে একেবারে জলের ভেতর দিয়ে চলছে, মানে এমন ঢেউ হচ্ছে, গায়ে শিহরণ জেগে যাচ্ছে সবার মধ্যে এখন। এই যে বাঁদিকে এই একটা নদী, আমরা যাচ্ছি একটা নদী দিয়ে, সামনেই বিরাট বড় নদী, এ পাশে একটা রয়েছে আর এই দিকে আর একটা রয়েছে। এই প্রত্যেকটা নদী একবারে দেখানো সম্ভব না। এবার আমরা আমাদের এদিককার পঞ্চমুখানি ছেড়ে সোজা খাড়ির ভেতর ঢুকছি। এইখানে কিন্তু অতটা ঢেউ নেই, প্রবল ঢেউ, এই জন্য আমরা খাড়ির ভেতর দিয়ে দোবাকি ক্যাম্পে যাচ্ছি। হ্যাঁ, বিরাট সাইজ, গলাটা বিরাট গলায়, বিশাল বড় গলা। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি দোবাকি। এই দূর থেকেই ক্যানোপি দেখা যাচ্ছে। ওয়েলকাম দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্প, এখানে আমাদের এন্ট্রি করে আমরা এর ভেতরে ঢুকে পড়ি। বেশ বড় এই ক্যানোপি রয়েছে, অনেকটা উঁচু, তার ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। আর আমরা রয়েছি দুদিকে এই খাঁচায় বন্দি, আর বন্য প্রাণী বাইরে ঘোরাঘুরি করছে। এটাই হওয়া উচিত, মাঝে মধ্যে এরকম বন্য প্রাণী দেখার জন্য এইগুলো করা রয়েছে, কিন্তু কিছুই দেখছি না। এইটা দোবাকির এই যে রোডটা না, এটা একবারে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, একটা পার্ট কি আছে এখনো? বাদিকে এইটা, বাপরে, ও তো এত দূরে দেখা কঠিন। একটা হরিণ দেখলাম একটু দূরে। বর্ষার সময় এই ইলিশ উৎসবে যদি আসেন তাহলে এইটুকুই, এর বেশি কিছু আর দেখানো যায় না। আর শীতে এলে সুন্দরবনের অনেক গহীনে যাওয়া যায়, ঝাড়খালি থেকে শুরু করে ওদিকে আরও অনেক কিছু দেখা যায়। ওয়াচ টাওয়ার একেবারে উপরে। প্রচুর মানুষ তো এখানে দেখছে, কিন্তু কি দেখা যাচ্ছে সেটাই দেখতে হবে এখন। এখানেও মিষ্টি জলের পুকুর রয়েছে বন্য প্রাণীদের জন্যই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নজরে কিছু এলো না। এইদিকে একটু দেখি, মানুষ তো প্রচুর, কিন্তু বন্য প্রাণী নেই। দোবাকিতে আছি, দোবাকিতেও আমরা এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাইনি। ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি আমরা। দুজন বসে আছে এখানে একদম কাছে, চিতল হরিণ। চিতল হরিণ একেবারে কাছে। আর এইখানে এই পুকুরটা অসাধারণ লাগছে, সার্কেল। আর এই দোবাকি ক্যাম্প দিয়ে আমরা অনেকক্ষণ হেঁটে চলেছি, মানে এইভাবেই বাদিক বরাবর এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে, আর সবাই এখন হেঁটে এগোচ্ছে আবার অন্য কোথাও। এগুলো সব কাঠ দিয়ে করা। আবার আমরা বাইরে বেরোচ্ছি। এই যে এখানে আবার সব বোটগুলো এসে দাঁড়িয়েছে। এই আমরা এবার দোবাকি ছেড়ে অন্য কোথাও যাচ্ছি। এত সবুজ না এখন অরণ্য। এইটা কি অবস্থা তাই দেখুন, এইটা দুলছে এরকম, মনে হচ্ছে এখনই উল্টাবে বুঝি। এখন বাজে 1:45, মোটামুটি ঘুরে নিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে আমাদের এই লঞ্চের উপরেই খাইয়ে দেওয়া হচ্ছে। এই সব খেতে বসে গেছেন, এদিকেও চলছে খাবার দাবার। দুপুরে বেশ অনেক কিছু দেওয়া হয়েছে আজকে। আর ইলিশ প্রত্যেক দিন কমন। সাদা ভাত আছে, আলু ভাজা, ডাল, ইলিশের মাথা দিয়ে কচু শাক, পাবদা, ইলিশ পাতুরি, আর চাটনি, পাঁপড়। ইলিশ উৎসব তো, তাই ইলিশের একটা দুটো মেনু থাকবেই। খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এলো আম। এই দেওয়া হয়েছে আম, পাকা আম। আমের নাম হচ্ছে নীলাম্বরী, তবে আম মিষ্টি আছে। এমবি হাওলাদার 7, এটা বাংলাদেশ যাবে। এমবি মামনি চালাচ্ছে, এই হচ্ছে আমাদের নাবিক ক্যাপ্টেন। তো মোটামুটি এখানকার সব জায়গায় সব নদীতে কম বেশি গিয়েছো? বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘ দেখেছি। মোটামুটি আজকের মতো আমাদের ঘোরা শেষই হয়ে গেল। এখন আমরা আবার পাখিরালয়ে ফিরে এসেছি। আজকে গিয়ে আবার আমাদের হোটেলে রেস্ট।
এই হচ্ছে নদীর শেষ মাথা, আর সব এখন নেমে ওয়েলকাম টু S2 হোটেল। এ পা স্লিপ করতে পারে, সাবধান। আমার ভালোই লাগছে, একটু অন্যরকম লাগছে না? অন্যরকম লাগছে। এবার আমাদের সব গ্রামের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হোটেল পর্যন্ত। তো আমরা চলে এলাম আমাদের হোটেলে, আর এইভাবেই আমাদের আজকের ভ্রমণও এখানে কমপ্লিট হলো। কাল আবার আমরা এখান থেকে রওনা দেব। কালকে আমরা বাড়ি চলে যাব। তো যাওয়ার পথে যা যা কিছু আছে সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। এই এখন দিয়ে গেল চিকেন পকোড়া, কিন্তু চিকেন পকোড়া দেবে এটা ভাবিনি। সাধারণত ভেজ পকোড়া নানান কিছু দেয়, চিকেন পকোড়ার সঙ্গে রয়েছে কফি। দারুণ ব্যাপার। এখন বাজে রাত 9:30। আবার আজকে খেতে চলে এলাম আমরা। আজকের আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এই চিলি চিকেন আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস। প্রতিদিন প্রতিবেলায় মেনু চেঞ্জ হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল জানাই এই পাখিরালয় থেকে। আজকে আমাদের এই সুন্দরবন ভ্রমণের একেবারে শেষ দিন। পেছনে এই ছিল আমাদের হোটেল। বেশ ভালোই লাগছে আমার মোটামুটি এদের সঙ্গে ঘুরে। আপনারা এসে কিন্তু ঘুরে যেতে পারেন। পাখিরালয় থেকে এখন আমরা সোজা আবার হেঁটে যাব ঘাটে, যেখানে আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত আমরা হেঁটে এলাম, আবার চলে এলাম পাখিরালা। এখানে লিখছে পাখিরালা ফেরিঘাট। আর এখানকার এই ফেরিঘাটটাও দারুণ, মানে দুদিকে ম্যানগ্রোভ রয়েছে, আর সেই ক্যানোপি ওয়াকের মতোই লাগে খানিকটা। এই হচ্ছে প্রচুর, দেখুন নিচে প্রচুর শ্বাসমূল রয়েছে। এই চলে এলাম পুরোপুরি নদীতে। এই বর্দা উঠে গেল, আমি উঠে যাই আমাদের মামনিতে। পাইলট ভাই রেডি। এই ঘাট থেকে বেরিয়ে গেল আমাদের বর্দা, বসে আছে। তো জার্নি আমাদের শুরু হয়ে গেল। আমরা এখন সোজা চলে যাব লোকনাথ বাবার মন্দিরে। সেসব দেখবো, বিদ্যাধরী নদী দেখবো। এই সমস্ত দেখে আমরা গোসাবাই ফিরে যাব। এখন শুরু হয়েছে বৃষ্টি, আর সবাই এই চেয়ারে বসে দুদিকে দেখছে বাঘ দেখা যায় কি না। বাঘের দেখা পেলেন? আর আমাদের এখন ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়েছে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর চানা মশলা, তার সঙ্গে রসগোল্লা। যেতে যেতে এরকম প্রচুর খাড়ির সঙ্গে দেখা হবে আমাদের। এই খাড়ির মধ্যে দিয়ে ঘুরতে পারলে তার অভিজ্ঞতা আলাদা হবে। এই যে সুন্দরবন, সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছ থেকে। এছাড়া আরও একটা দুটো যুক্তি আছে, কিন্তু এটাই বেশি প্রতিষ্ঠিত। এখন চা চলে এলো। বোটের নিচে বসে আছি, বেশ খানিকক্ষণ উপরে ছিলাম, চা পান করি। এটা হচ্ছে হেতাল, হেতাল গাছ। এই যে এইটা এখন জোয়ার শুরু হয়েছে, আর আমরা স্রোতের প্রতিকূলে যাচ্ছি। এই আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে প্রায় চলে এসেছি। এই যে এরকম একটা ঘাটে আমাদের এখন দাঁড় করাচ্ছে লোকনাথ বাবা যাওয়ার জন্যে। এই আমাদের সব এখন নাম চেক করে এখন যাই লোকনাথ বাবার মন্দিরটা দেখে আসি। এটা দেখছি কাদার রাস্তা, আর এইখানে বিক্রি করছে এরা আমরা, হ্যাঁ বিলেতি আমরাই। কত? 20 টাকায় 3টে। হ্যাঁ এখানে কিছু বিক্রি টিক্রি হচ্ছে। এই কাকা আবার একটা পাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এই সাধারণ মানুষ কি করবে আর বলুন। তো এখানে এসেও আমি দেখছি যে বোতলে মধু ভরে রেখেছে, মধু বিক্রি হচ্ছে। সুন্দরবন অঞ্চলের মানুষের যে জীবিকা মূলত 3টি। মূলত হচ্ছে মৎস্য শিকার, মধু সংগ্রহ করা, আর হচ্ছে কাঠ সংগ্রহ করা। মন্দির যাওয়ার রাস্তা কিন্তু এই রকম কাদাময়, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলের দুদিকে জলাভূমি। আমরা হেঁটে চলেছি, আর এখানে লোকাল মানুষ বিভিন্ন সবজি নিয়ে বসেছেন। এই কাকা, এই দাদা একদম পাকা কলা, এই গাছ পাকা কলা, আর এই দাদা নিয়ে বসেছে এখানে। এই যে মধু, এখানকার মধু, মধু সব এখানকার দাদা। হাতে দিয়ে দিল একটু মধু, এখানকার চেটে খেতে হবে, ঘন মধু একেবারে। এবার খুব সুন্দর জায়গায় চলে এসেছি। দুদিকে এই জলাভূমি, মাঝে স্থানীয় মানুষরা নানান কিছু বিক্রি করছেন এখানকার লোকাল ডাল, বিভিন্ন ফল, এইগুলো। ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরটা। প্রত্যন্ত অঞ্চলে এটা, এদিকে জলাভূমি রয়েছে, জাস্ট একটা রাস্তা করে নিয়ে যাওয়া হয়েছে এদিকে। খড়ের চাল রয়েছে।
লোকনাথ বাবার মন্দির, এটা বলা হচ্ছে লোকনাথ বাবা মানে এটা একটা মিশন। আমি এখন সুন্দরবনের এমন একটা জায়গায় আছি না, অভূতপূর্ব সুন্দর। আমার দুদিকে ইউক্যালিপটাস গাছ, আর এই রোডটা ওই গোয়ার পাড়া রোডের মতোই লাগে। এই হচ্ছে রোড, দারুণ রোড একটা সুন্দর। এটা হচ্ছে গোয়ার পাড়া রোড। এবার একটা কথা বলি আপনাদের, এই যে সুন্দরবন অঞ্চলে এখানে চাষাবাদ করা কিন্তু বেশ টাফ, কারণ ম্যাক্সিমাম অঞ্চল হচ্ছে লবণাক্ত ভূমি, তাই চাষ করা যায় না। এই বৃষ্টির জলকে এরা ধরে রাখে, সেটার মাধ্যমে সেই জলটা ধরে রেখে এই চাষটা করা হয়। আমি এখন হেঁটে চলেছি এই সুন্দরবনের অন্যতম একজন বিখ্যাত মানুষ, এই যে আশিস দা। বাঘে ধরেছিল ওনাকে, বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, একমাত্র এই দাদাই ফিরেছেন। দাদার নামটা কি? আশিস দাস। হ্যাঁ, আশিস দাস। 54 কিলোমিটার একটা দ্বীপ, চারদিকে নদী, বালি আইল্যান্ড দ্বীপ। আমার এই দ্বীপে বাড়ি, আর আমি সুন্দরবনে মাছ ধরতাম। 18 বছর ধরে মাছ ধরেছি, 18 বছর ধরে কন্টিনিউ মাছ ধরেছি। কিন্তু এমনি দাঁত নিয়ে ভেটকি, জাবা, সেলে, গুড়জাবালি মাছ, কান মাছ, পায়রা মাছ, এইসব মাছগুলো, পার্সে, চিংড়ি, এগুলো নদীতে হয়। কাঁকড়া হয়, এগুলো হয় নদীতে। কিন্তু দামি মাছ হচ্ছে তেলে বলা, সেটা সবার কপাল হয় না ম্যাম। যে পায়ে পেয়ে যায়, নাল যার হয় না। 2021 সালে নভেম্বর মাসে বেরিয়ে গেছি মাছ ধরতে। বাঘ তো দেখেছি, 18 বছর জঙ্গল করছি মানে বাঘের কায়দাও জানি, বহু রকম কায়দা আছে বাঘে। 18 বছরের অভিজ্ঞতায় যে বাঘের কায়দা আছে, গল্প শুনতে গেলে সময় লাগে ম্যাম। আমার অ্যাক্সিডেন্টের গল্পটা আমি বলছি, বাঘের সঙ্গে যে লড়াই হয়েছিল কী করে। ছোটো নৌকা নিয়ে বেরিয়ে যাই পারত পক্ষে 8 দিনের জন্যে। মা বনবীর পুজো দিয়ে যাই, আবার পুজো দিয়ে আসি। কোথায় পুজো দিয়ে আসি, মন্দির জঙ্গলে আছে, কিন্তু হয়তো সেখানে পৌঁছতে পারলাম না। তখন কি করি, গাছে মালা কাপড় বেঁধে দিয়ে চলে আসি। আমার 7 দিন মাছ ধরা হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছি, 7 দিন হয়ে গেছে মাছ ধরা হয়ে গেছে। বেলা ডুববে ওই সময়, আকাশে একটা বড় মেঘ উঠে গেছিল ম্যাম। তখন কি করেছি, সুন্দরবনে বড় নদী সাইডে দুপাশে খাঁড়ি আছে না ম্যাম, ওই খাঁড়িতে ঢুকিয়ে দিই। ধুবনির খাল, ওই খালে নৌকোটা ঢুকে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমার 4 জন বসে আছি। আমার এই 4 জন কিছুক্ষণ পরে আমি চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছি। আমি কাঁথা সরিয়ে মুখ থেকে দেখছি না, বাঘের নিচে আমি, বাঘ দাঁড়িয়ে আছি। তখনই বাঘকে ধরে ফেলেছি পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। ফেটে গেছে মাথাটা, আমি কানে শব্দে পেয়েছি। তার 8 মাস পরে দিলাম বাঘে আমার কথায় কি করেছে ম্যাম। আমি আর ফেটে গেছে ম্যাম, 8 মাস জানতাম না বেঁচে আছে। এই নাকেও কিন্তু বাঘের নখ ম্যাম, এই নাকটাতে বাঘের পার নখ লেগেছিল। পাশে যে লোকজন ছিল, এবার 8 মাস পরে বলছি ইতিহাসটা ম্যাম। এই যে একটা নখের দাগ, নাকের নখের দাগ আর পিঠেও নখের দাগ, এই যে নড়ছে এই জায়গাটাতে, এরকম হচ্ছে। এটা খুলিটা নেই, এটা তো ম্যাম প্লাস্টিক সার্জারি করে ম্যাম। এখান থেকে চামড়া নিয়ে এখানে ডাক্তার বলে প্লেট ঢোকানো আছে, কৃত্রিম স্কাল দেওয়া আছে। ডাক্তার বলেছে, বলছে আসি তোমার এখানে স্কাল দেওয়া আছে। অসুবিধা হয় না তো? অসুবিধা হয় ম্যাম, সেই অসুবিধা। আমি বাড়ি ছিলাম কেন, কালকে কত পর্যটক গেছিলাম, আসতে পারিনি, কারণ আমার মাথা কাজ করে না ম্যাম। এবার আমার সঙ্গে যা লড়াই হয়েছিল ম্যাম, তার নাম শুনলাম 8 মাস পরে। যে আমার যেখানে লড়াই হয়েছে, যে টাইগারটা ছিল তার নাম হচ্ছে নান্টু টাইগার, ম্যানিটার টাইগার। 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, 201 জন খেয়েছে ম্যানিটার। সে মারা গেছে 23 সালে, আমার 21 সালে নভেম্বরে লড়াই। 23 সালে মরিচঝাপি দ্বীপে মারা গেছে নান্টু টাইগার। জঙ্গলের রাজা, সার্চ করলে দেখতে পাবেন, জঙ্গলের রাজা নান্টু। নান্টু সার্চ করলে পাওয়া যায় ম্যাম, নান্টু টাইগার। লাঠি দিয়ে মার দরকার, লাঠি দিয়ে ম্যাম, ডান্ডা দিয়ে মার দরকার হটিয়েছি। নৌকার উপরে বলে সম্ভব হয়েছে, যদি জঙ্গলে মার খামারে হতে ছাড়তে পারতো না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জীবন ছাড়তে, যে নান্টু কাউকে ছাড়ে না, শুধু নৌকাতে বলে সম্ভব হয়েছে। এবার অত নিচ থেকে তাহলে নিয়ে আসলো কী করে? বাড়িতে গেলে বিয়ে আনতে গেলে মরে যেতাম আমি। আমাদের ইঞ্জিন না, সব বিয়ে হাতে পাওয়া নৌকো। ওরা আমার সাথীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে ফোন করেছে আমার বাড়িতে। ফোন করতে বাড়ির কাছাকাছি আবার বন দপ্তর অফিস, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস ম্যাম। এলাকার মানুষ খবর দিয়েছে, রেঞ্জার সাহেব এখান থেকে স্পিড বোট চালিয়ে ওখানে গেছি, গিয়ে আমাকে নৌকোর থেকে নিয়ে চলে আসছে। কিন্তু অপারেশনে দায় দিদি নিত বন দপ্তরের রেঞ্জার সাহেবকে আমি সাধুবাদ দিই, একদম দায় একদম নেয়নি ম্যাম। যা করতে হচ্ছে, কলকাতা ধাবা বাইপাসে অপারেশন হয়েছে ম্যাম, অতীন্দ্র মেডিকেয়ার, DRNK পোদ্দার। তাহলে খুবই ভয়ানক বাঘের কাহিনী আমরা শুনলাম। মানে এই রকম জায়গা থেকে বেঁচে ফিরে আসা, এটা ভাগ্য না হলে সম্ভব নয়। এখনও কষ্ট হয়, যে যন্ত্রণা ব্যথা হয় সেটা আমি নিজেই বলে বোঝাতে পারবো না। কী হয়, আমার বাড়িতে একদিন থাকলে আমি বুঝতে পারি আশিস কী করে সারাদিন। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে গাছটা, এটা হচ্ছে গেওয়া। এই যে আমি যদি ছিঁড়ি, এর যে আঠাটা, এটা কিন্তু ঘা হয়ে যাবে আপনার গায়ে লাগলে। খাইকে পান বিজয়নগর কি, মানে এই লোকনাথ বাবার আশ্রমে এখান থেকে। এবার যাচ্ছি অন্য জায়গায়। পিটিয়ে মাছ ধরছে না, বোটে উঠে পড়ি। লোকনাথ বাবার মন্দির দেখে এখন আমরা সোজা যাচ্ছি গোসাবার দিকে। আমরা ফিরে যাচ্ছি, এখন সময় হচ্ছে দুপুর 1:30, আর আমাদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনু ইলিশ বিরিয়ানি।
তার সঙ্গে রয়েছে চিকেন কষা। আর আজকে এই বিরিয়ানি, ইলিশ বিরিয়ানির সঙ্গে শেষে আছে কোল্ড ড্রিঙ্কস। তো শেষ দিনও মোটামুটি ঠিকই আছে। এই আমরা অনেকক্ষণ চলার পরে এখন পৌঁছালাম গোসাবা। আর এর এপাশে এইটা হচ্ছে গদখালি। এই যে এই গাইড চলে গেলেন, গাইডের ডিউটি এই পর্যন্ত। গোসাবায় খানিকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের বোট। এখন গোসাবা ছেড়ে আমরা চলে যাচ্ছি সোনাখালির দিকে। সুন্দরবনে এইভাবে জাল টেনে টেনে মাছ ধরছে একজন। জার্নি আমাদের প্রায় শেষ, সব বসে আছে। এখন ভাঙা হাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হোগল ব্রিজটা ছাড়াচ্ছি আমরা। এই চলে এলাম আমরা সোনাখালি ঘাট। এবার এইখান থেকে সোনাখালি থেকে আবার অটো করে ওনারাই আমাদের ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। এই আমাদের বোট ছিল মামনি। এবার সামনে আবার হেঁটে এগোনোর পালা। এখন সময় হচ্ছে বিকেল 3:45। এই 3:45 আমরা পৌঁছে গেলাম। আর এখান থেকে ক্যানিং থেকে ট্রেন রয়েছে 5:15, ওইটা ধরার চেষ্টা করছি। এই হচ্ছে অটো, এই অটো ধরে ক্যানিং স্টেশনে যেতে হবে এখন, এবং এগুলোই এজেন্সির লোকরাই করে দেবেন। দাঁড়িয়ে আছে ট্রেন, এই ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। চলো, আর এই দিয়েই এই ভিডিও শেষ হবে। আবার দেখা হবে কোনো জায়গায়।